চলো আজকে আমরা শুরু করতে চলেছি অস্থিত পৃথিবী ক্লাস 8 এর দ্বিতীয় চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টারে এই যে অস্থিত পৃথিবীটা রয়েছে এর ভেতরে কি কি রয়েছে সেটি আমরা আজকে চলো জেনে নিই। দেখো, প্রথমেই দেখা যাচ্ছে এখানে অগ্ন্যুৎপাত, সুনামি, ভূমিকম্প, ভূমিধস, অর্থাৎ যখন পৃথিবীতে বিভিন্ন রকমের অস্থিত অবস্থার সৃষ্টি হয় তখন তার বহিঃপ্রকাশগুলো কীরকম হতে পারে তা এই অধ্যায়ে তোমাদের সাথে আলোচনা করব, বা এই ক্লাস 8 এর এই দ্বিতীয় অধ্যায়ে দিয়েছে। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে এবং সেগুলো সম্পর্কেই আমরা আলোচনা করব। চলো দেখি। পৃথিবীকে আপাতভাবে শান্ত স্থির বলে মনে হয়, কিন্তু ওপরের ঘটনাগুলো দেখলে আমাদের ধারণা বদলে যায়। পৃথিবীর কোথাও না কোথাও প্রতিনিয়ত ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, ভূপৃষ্ঠের স্মরণ, পর্বত সৃষ্টি, ধস, হিমানি সম্প্রপাত প্রভৃতি ঘটেই চলেছে। অর্থাৎ এখানে আমরা বুঝতেই পারছি যে পৃথিবীতে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটে চলেছে। বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা এবং পরীক্ষার নিরীক্ষার মাধ্যমে দেখেছেন যে এর প্রধান কারণ হচ্ছে ভূপৃষ্ঠের চলন বা সরণ। তাহলে আমরা একটু দেখে নিই যে এর প্রধান কারণ কি। না, এর প্রধান কারণ হচ্ছে ভূপৃষ্ঠের চলন বা সরণ। আমাদের পায়ের তলার ভূপৃষ্ঠটা প্রতিনিয়ত সরছে আর আমরা বুঝতেই পারছি না। বিষয়টি একটি বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। অ্যালফ্রেড ওয়েগনার নামটা মনে রাখবে, এর নিচে আমি দাগ দিয়ে দিলাম। তার কি আছে? মহীসঞ্চরণ তত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। তাহলে এই কোশ্চেনটা যখন আসছে যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি কার লেখা, তখন বলবে অ্যালফ্রেড ওয়েগনারের লেখা। থেকে জানা যায় প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল বড় ভূখণ্ড রূপে বা প্যানজিয়া রূপে অবস্থান করত। অর্থাৎ সেটা যে বিশাল ভূখণ্ডটা রয়েছিল, সারা ভূখণ্ড একসাথে, মানে এখনকার যেমন হয় কি আমাদের স্থলভাগ জলভাগের মধ্যে সমন্বয় রয়েছে, যে 7টি আমরা জলভাগ পাই, সেই জলভাগটাকে আলাদা হয়ে গেছে বিভিন্ন ধরনের ভূসঞ্চরণের মাধ্যমে। এবং তখন 30 কোটি বছর আগে কিন্তু এটি ছিল না। এটি কি ছিল না, এটি ছিল একসাথে, অর্থাৎ স্থলভাগগুলো একদিকে, জলভাগগুলো একদিকে। এই স্থলভাগগুলোকে বলা হতো প্যানজিয়া আর এই জলভাগগুলোকে বলা হতো প্যান্থালাসা। চলো আমরা একটু দেখে নিই এরপরে কি দিয়েছে। দেখো, এই যে 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ডর রূপে প্যানজিয়া আকারে অবস্থান করত। পরবর্তীকালে প্যানজিয়া ভেঙে গিয়ে বিভিন্ন দিকে কি হয়েছে? সঞ্চালিত হয়েছে। অর্থাৎ মহাদেশীয় ভূত্বক শিয়াল এর আগের চ্যাপ্টারেই আমরা পড়েছি, বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূত্বকের বা সীমার ওপরে বিভিন্ন দিকে সঞ্চালিত হয়। কিন্তু মহীসঞ্চরণ তত্ত্ব থেকে মহাদেশ মহাসাগর সৃষ্টি, পর্বত গঠন, ভূমিকম্প, অগ্ন্যুৎগমের মতো ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা কিন্তু পাওয়া যায়নি। এই ধারণার উপর ভিত্তি করেই 1960-এর দশকে 5 সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক থিওরির মাধ্যমে ভূবিদ্যায় এরকম যুগান্তকারী আবিষ্কার ঘটে, যা প্রায় সমস্ত রকম ভূপ্রাকৃতিক বিষয়ের বিজ্ঞানসম্মতভাবে স্পষ্ট ও সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারে। এখানে বেশ কিছু ভূবিজ্ঞানীর নাম উল্লেখ করা হয়েছে। তারা কে কে? ফার্স্ট হলেন পিচো, তারপর উইলসন, ম্যাকেনজি, পার্কার, মর্গান প্রভৃতি ভূবিজ্ঞানীরা 5 সংস্থান তত্ত্ব সম্পর্কে গবেষণা করেছেন। ভূবিজ্ঞানীদের মতে পৃথিবীর ভূত্বক কতগুলো শক্ত অর্থাৎ রিজিড ও কঠিন অর্থাৎ সলিড খণ্ডে বিভক্ত। এগুলোকে ভূবিজ্ঞানীরা এক একটা কি বলেছেন? পাত বলেছেন। পাতগুলো পৃষ্ঠতলের ক্ষেত্রফলের তুলনায় বেদ খুবই কম। তাহলে বেদ কত? এখানে পাতগুলো দেখো গড়ে 70 থেকে 150 কিলোমিটার পুরু। ভূপৃষ্ঠ থেকে বহি গুরুমণ্ডলের অ্যাস্থেনোস্ফিয়ার স্তর পর্যন্ত পাতগুলো বিস্তৃত। পিচ্ছিল অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর পাতগুলো ধীর গতিতে সঞ্চরণ করছে। কিরকম ভাবে সঞ্চরণ করছে? ধীর গতিতে। কারণ কি? এই অ্যাস্থেনোস্ফিয়ারে পরিচলন স্রোতের অন্যতম কারণগুলো কি হচ্ছে না, আমরা এর আগের চ্যাপ্টারটায় যদি তোমরা না দেখো তাহলে দেখে নিও, যে সেখানে আমি কিন্তু প্রথম অধ্যায়ে রয়েছে পৃথিবীর অন্দরমহল ক্লাস 8-এর, সেটি কিন্তু বর্ণনা করে দিয়েছি। পাতগুলো তাদের সীমানা বরাবর কখনো একে অপরের দিকে, কখনো বিপরীত দিকে, আবার কখনো পাশাপাশি ঘর্ষণ করে
অগ্রসর হচ্ছে। এর প্রভাবে কি হচ্ছে? পাত সীমানা বরাবর ভূমিকম্প, অগ্নুৎপাত, ভঙ্গিল পর্বত, সমুদ্রখাত, দ্বীপমালা প্রভৃতি সৃষ্টি হচ্ছে। পৃথিবীতে ছোট বড় মোট 6টি বড় পাত, 20টি মাঝারি পাত এবং ছোট পাত ও 20টি পৃথিবীতে মোট 6টি বড় পাত এবং 20টি মাঝারি ও ছোট পাত রয়েছে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই জায়গাটা তোমরা কিন্তু খুব সুন্দর করে পড়বে যে কতগুলো বড় পাত রয়েছে আর কতগুলো মাঝারি বা ছোট পাত রয়েছে। এর মধ্যে থেকে প্রশ্ন আসবে, এর মধ্যে থেকে প্রশ্নটা যেটা আসবে সেটা হলো এই 6টি যে বড় পাত রয়েছে সেই 6টি বড় পাতের তোমরা নাম করো। এই 6টি বড় পাতের নাম যেই বিশ্লেষণ করতে দেবে ওখানে হয়তো দিয়ে দিল তোমাদেরকে 2 মার্কস। তুমি যদি 6টির পাতের নাম লিখতে পারো তাহলে সেখানে 2 মার্কস পেয়ে যাবে। দেখে নিই কি? ইউরেশীয় পাত, ইন্দো অস্ট্রেলীয় পাত, আমেরিকান পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত এবং আফ্রিকা পাত আর আন্টার্কটিকা পাত। তাহলে এই 1 2 3 4 5 এবং এই যে 6, প্রথমেই ইউরেশীয় পাতটাকে বাদ দিয়েছিলাম, এই 6টি পাত। এরপর চলে গেলাম ওপরে, দেখো এরপরে কি বলছে। 1960-এর দশকের এক যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কার হলো পাতের চলন সম্পর্কিত পাত সংস্থান তত্ত্ব। পিচো, উইলসন, ম্যাকেঞ্জি, পার্কার, মর্গান প্রভৃতি বহু ভূবিজ্ঞানীরা এই তত্ত্ব সৃষ্টিতে অবদান রেখেছে। তাহলে কত সালে এটা? পাতের চলন সম্পর্কে 1960 সালে পাতের চলন সম্পর্কিত পাত সংস্থান তত্ত্ব দিয়েছেন। এখানে বেশ কিছু জনের নাম রয়েছে, এখানে কিন্তু এমসিকিউ আকারেও তোমাদের দিতে পারে। দেখো ছবির আকারে দিয়েছে কি না, পাতের সঞ্চলন এবং ভূতাত্ত্বীয় ঘটনা। কিভাবে কি হয়? সমুদ্রতলের বিনাশ হচ্ছে, সমুদ্র খাত সৃষ্টি হচ্ছে, মহাদেশের সঞ্চরণ হচ্ছে, মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হচ্ছে, মহাদেশ সঞ্চরণ হচ্ছে এবং সমুদ্র তলের প্রসারণ ঘটছে। এই যে গুরুমণ্ডল অ্যাস্থেনোস্ফিয়ার, এখানে পরিচলন কক্ষ তৈরি হয়েছে। কি পরিচলন কক্ষ? না এই যে থকথকে পদার্থগুলো একে অপরের থেকে থকথকে ভাবে যে বিন্যস্ত রয়েছে এবং সেই পাতগুলো তার উপরে যে অবস্থান করছে, মাঝখানে কোনো একটা জায়গায় কোনো বিন্দু বা অন্য কালি দিয়ে বোঝাচ্ছি, ধরো কোনো ফাটল পেলো, তখন এই যে অ্যাস্থেনোস্ফিয়ারের থকথকে পদার্থগুলো তখন বাইরে চলে আসতে থাকলো। বাইরে চলে আসতে থাকার ফলাফল স্বরূপ কি হচ্ছে? সেখানে সমুদ্র খাত ভর্তি হয়ে যাচ্ছে, নতুন নতুন মহাদেশের সঞ্চারণ হচ্ছে বা সমুদ্র তলের প্রসারণ ঘটছে। চলো, পাতের চলন ও ভূতাত্ত্বিক ঘটনা। আগেই বলা হয়েছে ভূত্বকের এই পাতগুলো সর্বদা কি হয়? ধীর গতিতে সঞ্চরণশীল। সাধারণভাবে দেখা যায় সমুদ্র তলদেশে পাতের সীমানা বরাবর দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। এর ফলে সমুদ্র তলদেশে যে ফাঁকের সৃষ্টি হয় তা দিয়ে ভূ অভ্যন্তরের ম্যাগমা ক্রমাগত বেরিয়ে আসে। এই ম্যাগমা পরে শীতল এবং কঠিন হয়ে ভূত্বক বা পাত এবং সমুদ্র তলদেশের মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি করছে। আচ্ছা চলো আমরা এবার এই যে পাতগুলো সম্পর্কে দিয়েছে সেই পাতগুলো সম্পর্কে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখো কি দিয়েছে, কি দিয়েছে দেখে নিই একটু। দেখো এই যে পৃথিবীর প্রধান প্রধান ভূত্বকীয় পাত, দেখো যে 6টি আমরা ভূত্বকীয় পাত বলছি, ছবিটা খুব ভালোভাবে মনে রাখবে, ছবি সমেত মনে রাখবে। দেখো কোথায় রয়েছে, কি রয়েছে। দেখো প্রশান্ত মহাসাগরীয় পাত, দক্ষিণ আমেরিকা পাত, এই যে দক্ষিণ আমেরিকায়, আফ্রিকায় রয়েছে আফ্রিকান পাত, এই যে ভারতের এই অংশটায় রয়েছে ভারত আর অস্ট্রেলীয় পাত, ফিলিপাইন পাত, আরবীয় পাত, ইউরেশীয় পাত, উত্তর আমেরিকা পাত এবং সব থেকে ছোট যেটি রয়েছে নাজকা পাত। ওকে, সব থেকে ছোট পাত নাজকা পাত। তো এরপর চলো আমরা দেখে নিই এরপরের চ্যাপ্টারে কি আছে। আমরা দেখে নিলাম তোমার পাতগুলো কিভাবে কি আকারে বিন্যস্ত রয়েছে। দেখো এই পরস্পর বিপরীতমুখী পাত সীমানাকে কি বলা হয়? অপসারী বা গঠনকারী পাত সীমানা। কেন বলা হয় না, একটুখানি আগেই যে তোমাদের বললাম যে কোনো দুর্বল বা ফাটল স্থান দিয়ে যখন ম্যাগমা বাইরে বেরিয়ে আসে তখন সেই স্থানটা পূর্ণ করে দেয় এবং সমুদ্রের তলদেশে বলো এবং সমুদ্র তলদেশে এখানে ভূমির সঞ্চারণ হয় বা কি বলবো মহাদেশের প্রসারণ হয়ে থাকে। এই জন্য এই যে একটা জিনিস তৈরি হচ্ছে
এর কারণে একে বলা হয় গঠনকারী সীমানা। এই অঞ্চলে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত স্বাভাবিক ঘটনা। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের তলদেশে এই ধরনের ঘটনা প্রায়শই দেখতে পাওয়া যায়। অনেক সময় দুটো পাত পরস্পরের দিকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষ ঘটে। দুটো পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ করে। এটা তো স্বাভাবিক, যে হচ্ছে গিয়ে ভারী সে হালকা পাতের নিচে হচ্ছে প্রবেশ করবে, কারণ ভারী জিনিস আমরা জানি নিচে পড়ে যায়, তাই তো। এর ফলে নিমজ্জিত পাতটির গলন হয়, সমুদ্র খাত সৃষ্টি হয় ও ভূত্বকের বিনাশ ঘটে। চলো এখানে দেখে নিই ছবির আকারে কিভাবে বুঝিয়েছে। দেখো, অভিসারী, অপসারী, অভিসারী, নবীন ভঙ্গিল পর্বত, মহাদেশের সঞ্চরণ, মহাদেশীয় পাত, নিমজ্জিত পাত, লিথোস্ফিয়ার, আস্থনোস্ফিয়ার, আগ্নেয়গিরি বা আগ্নেয়দ্বীপ সমস্ত কিছু তৈরি হচ্ছে। ধীরে ধীরে জানবো এরপরে আমরা কোনটাকে অভিসারী পাত বলা হয়, কোনটাকে নিরপেক্ষ পাত বলা হয়, কোনটাকে অভিসারী পাত বলা হয়। এই যে নবীন ভঙ্গিল পর্বত, এই নবীন ভঙ্গিল পর্বতটা কিভাবে সৃষ্টি হচ্ছে মহাদেশীয় সঞ্চরণের ফলে, সেটাও আমরা জেনে নেব। এই যে লিথোস্ফিয়ার বা অ্যাস্থনোস্ফিয়ারের উপরে এই যে পাতগুলো, 6টি পাত সম্পর্কে আমরা পড়লাম, সেই পাতগুলো ভাসমান অবস্থায় রয়েছে। যখনই এর মধ্যে একটা পরিচলন স্রোতের সৃষ্টি হয়, দেখো ভূগর্ভে ফাটল দিয়ে তখন কি হয়, ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে এবং এখানে মহাদেশের সঞ্চরণ হচ্ছে এবং নতুন ভূভাগ সৃষ্টি হচ্ছে। ভূত্বকের বিনাশ ঘটে। এই অঞ্চলে প্রতিনিয়ত ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাত দেখা যায়। দুটো পরস্পরমুখী পাত সামুদ্রিক হলে তাদের উপর পলি ভাঁজ খেয়ে দ্বীপ ও দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়। প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান এবং সন্নিহিত দ্বীপপুঞ্জ এভাবেই গড়ে উঠেছে। চলো, পাত দুটোর একটি সামুদ্রিক আর একটি মহাদেশীয় হলে মাঝের পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি করেছে। এই যে ভঙ্গিল পর্বত সৃষ্টি করেছে, এখানে নাম আসতে পারে যে কি কি ভঙ্গিল পর্বতের নাম আমরা জানতে পারি। আমেরিকার পশ্চিম ভাগে রয়েছে রকি আন্দিজ পর্বতমালা। তোমাদেরকে হয়তো এমসিকিউতে দিল রকি এবং আন্দিজ পর্বতমালা কি, এটি কিন্তু ভঙ্গিল পর্বতের উদাহরণ, সেখানে কিন্তু অবশিষ্ট বা স্তূপ পর্বত বললে কিন্তু হবে না। আবার দুটো পাত মহাদেশীয় হলে সংঘর্ষের ফলে মাঝের সংকীর্ণ সমুদ্রের পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। এইভাবে ইউরেশীয় এবং ভারতীয় এই দুই মহাদেশীয় পাতের মাঝের টেথিস সাগরের পলি ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের সৃষ্টি করেছে। এই ধরনের পরস্পরমুখী পাত সীমানাকে বলা হয় অভিসারী বা বিনাশকারী পাত সীমানা। কেন বলা হয় না, এই যে দুটো পাত এদিক থেকে আসছে এদিক থেকে আসছে এবং এসেই মাঝখানটায় কি করছে, একটা সংঘর্ষের সৃষ্টি করছে। এই যে দুটো জায়গায় যে সংঘর্ষের সৃষ্টি হচ্ছে, এর ফলে একটি পাতের হয় কি, দুটো পাতই সংঘর্ষে কিন্তু যখন লিপ্ত হয় তখন দুটো পাতেরই কিন্তু তোমার কি বলবো, তখন দুটো পাতেরই কিছুটা পরিমাণ সংঘর্ষের ফলে ক্ষয় হয়ে যায়। এই ক্ষয় হয়ে যাওয়া বা বিনাশ হয়ে যাওয়ার কারণে এই পাত সীমান্তটিকে বলা হয় কিন্তু বিনাশকারী পাত সীমান্ত বা অভিসারী পাত সীমান্ত। এর কিন্তু বিভিন্ন রকমের নামও রয়েছে। চলো, এই দেখো মহাদেশীয় সমুদ্র খাত, মহাদেশীয় পাত। এই মহাদেশীয় পাত এই দুটো মহাদেশীয় পাতের মধ্যে যখন সংঘর্ষ বাঁধছে তখন কি হচ্ছে, এই একটা মহাদেশীয় পাত যখন ভেতরে ঢুকে যাচ্ছে তখন এখানে কি হচ্ছে, একটা ফাঁকা জায়গা বা সামুদ্রিক খাতের সৃষ্টি হচ্ছে, এখানে একটা আগ্নেয় দ্বীপের সৃষ্টি হচ্ছে। আবার যখন মহাদেশীয় পাত সংঘর্ষ হচ্ছে তখনও একটা মহাদেশীয় পাত যখন ঢুকে যাচ্ছে তখন এই দেখো এখানে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হচ্ছে। মানে দুই রকমই সংঘর্ষের ফলে বিভিন্ন পর্বত মহাদেশের সৃষ্টি হতে পারে বা বিনাশও হতে পারে। কিছু ক্ষেত্রে দুটি পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয়। অনেক সময় দেখবে তোমাদের হচ্ছে দুটো পাত পাশাপাশি কোনো রকম অশান্তি ঝগড়া না করে পাশাপাশি যখন চলে যায় তখন কি হয় না, তখনও ভূমিকম্প এবং চ্যুতি প্রভৃতি সৃষ্টি হয়। এই সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না। এই সীমান্তে কি হয়, পাতের ধ্বংস বা সৃষ্টি কিচ্ছু হয় না। তাহলে এই সীমান্তকে আমরা কি বলবো, যেহেতু কোনো রকমের কোনো নিরপেক্ষ থাকে তাই এই সীমানাকে আমরা বলছি নিরপেক্ষ সীমানা। এরও উদাহরণ তোমার কাছে চাইবে, কোশ্চেন আসতে পারে কি কোথায় দেখতে পাওয়া যায়, ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণে বিস্তৃত সান আন্দ্রিয়াস চ্যুতি এই রকম সীমানার উদাহরণ। এই চ্যুতি বরাবর প্রশান্তীয় মহাসাগরীয় পাত উত্তরে এবং উত্তর আমেরিকা পাত দক্ষিণে সরছে। তাহলে ক্যালিফোর্নিয়ার এই যে সান আন্দ্রিয়াস চ্যুতি,
এই যে সান আন্দ্রিয়াস চ্যুতি, এই দেখো সান আন্দ্রিয়াস চ্যুতি যেটা আমরা দেখতে পাচ্ছি, এই সান আন্দ্রিয়াস চ্যুতিটা কি হচ্ছে, এর কিন্তু উদাহরণ হিসেবে দাঁড়াচ্ছে। তাহলে সান আন্দ্রিয়াস চ্যুতি এর উদাহরণ হিসেবে দাঁড়াচ্ছে। এটি কিসের উদাহরণ? না এটা কোথায় অবস্থিত? ফার্স্ট অফ ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এবং একে নিরপেক্ষ সীমানা বলা হচ্ছে। চলো আমরা এবার একটু এগিয়ে যাই। 1 থেকে 2.5 কোটি বছর আগে যে ভঙ্গিল পর্বতগুলো সৃষ্টি হয়েছে তারা হলো নবীন ভঙ্গিল পর্বত, যেমন রকি এবং আন্দিজ, আল্পস, হিমালয়। ওকে, যে ভঙ্গিল পর্বতগুলো সৃষ্টি হয়েছে সেই এই ভঙ্গিল পর্বতগুলো হলো বয়সে নবীন এবং এগুলো কি কি তোমাদের এরকম আসবে, রকি, আন্দিজ, এগুলো কি ধরনের পর্বত? তখন তোমরা বলবে রকি, আন্দিজ, আল্পস, হিমালয়, এরা হচ্ছে আমাদের ভঙ্গিল পর্বত। চলো 20 কোটি বছর আগে, 20 কোটি বছরেরও আগে সৃষ্টি হওয়া ভঙ্গিল পর্বতগুলো হলো প্রাচীন ভঙ্গিল পর্বত। তাহলে কত বছর আগে? 20 কোটি। 20 কোটি বছরেরও আগে সৃষ্টি হওয়া ভঙ্গিল পর্বতগুলো হলো প্রাচীন ভঙ্গিল পর্বত। এর মধ্যেও রয়েছে, আমাদের দেশেও রয়েছে আমাদের দেশের আরাবল্লী। বারবার সমস্ত কোশ্চেনে আসে, সমস্ত পরীক্ষা, কম্পিটিটিভ কিংবা যে কোনো স্কুল কলেজের লেভেলের পরীক্ষাতেও এটা আসে। তাহলে কি দেখতে পেয়েছি আমরা? প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটা? উড়াল, অ্যাপেলেশিয়ান এবং আরাবল্লী। এবং এই যে দেখো সান আন্দ্রিয়াস চ্যুতি, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, এই যে সান আন্দ্রিয়াস চ্যুতি। একটুখানি আগে আমরা কি পড়লাম? সান আন্দ্রিয়াস চ্যুতি কি? নিরপেক্ষ সীমানা। এখানে ভূমিকম্প, চ্যুতি প্রভৃতির সৃষ্টি হয়ে থাকে, একে বলা হচ্ছে নিরপেক্ষ সীমানা। এই যে সান আন্দ্রিয়াস চ্যুতি কোথায় অবস্থিত? না এটা ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। চলো, আচ্ছা এই যে 5 সঞ্চালনটা হয়, এই 5 সঞ্চালনটা আমরা বুঝতে পারি না কেন? এর বিভিন্ন কারণ আছে। পাতগুলো বিভিন্ন গতিতে অনুভূমিকভাবে সঞ্চারিত হয়। এই চলন এত ধীর আর সুদীর্ঘ সময় ধরে চলে যে আমরা তা বুঝতেই পারি না। প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে 10 সেমি করে পশ্চিমে সরে যাচ্ছে, আবার আমেরিকান পাত পশ্চিমে সরছে বছরে মাত্র 2 থেকে 3 সেমি। তবে পাতের চলনের ফলে সৃষ্ট ভূমিকম্প, অগ্নুৎপাত, ধস প্রভৃতি কিন্তু আমাদের নজরে এসেছে বা নজর কেড়েছে। অর্থাৎ এই যে খুব ধীর গতিতে এই জিনিসগুলো যাচ্ছে তার কারণবশতই কিন্তু আমরা এগুলোকে দেখতে পাচ্ছি না। চলো, আচ্ছা একটু উল্টে গেছে, আমি সোজা করে নিচ্ছি। চলো দেখি কি রয়েছে। 5 সঞ্চরণকে এক নজরে খুব সুন্দরভাবে দেখো একটা ছবির আকারে বলে দিয়েছে। ছবির আকারে কি বলেছে? এই ছকটাকে মুখস্থ করে রাখবে, প্রত্যেকটা এক্সামে আছে। দেখো, পাতের সীমানা অপসারী, অভিসারী, নিরপেক্ষ। আমরা পড়ে এলাম পাতের চলন কিরকম হচ্ছে, পরস্পর বিপরীতমুখী যখন হচ্ছে তখন প্রভাবে কি হচ্ছে, কিছু হচ্ছে না, কিংবা এখানে ছবি দিয়ে বুঝিয়েছে শৈলশিরা। অভিসারীতে কি হচ্ছে, সমুদ্রতলের বিনাশ হচ্ছে এবং সমুদ্রতলের বিনাশের ফলে কি হচ্ছে, কি ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, সমুদ্রখাত সৃষ্টি হচ্ছে। দেখো এখানে ছবিতে দেখাচ্ছে অগ্নুৎগম এবং ভূমিকম্প। এবার পড়ে এসলাম আমরা নিরপেক্ষ। নিরপেক্ষতে কি হচ্ছে, পাশাপাশি দুটো পাতের সঞ্চলন হচ্ছে। দেখো এই দেখো, পাশাপাশি দুই দিকে মুখ করে দুটো পাত চলে যাচ্ছে। আর এদিকে কি হয়েছিল, দুটো পাত দুদিকে এগিয়ে এসে অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এই জায়গাটা, এই যে এই জায়গাটা কি হচ্ছে, ধ্বংস হচ্ছে এবং ধ্বংস হওয়ার ফলে জায়গাটা সমুদ্রতলের বিনাশ হচ্ছে, সমুদ্র খাত সৃষ্টি হচ্ছে। আর এইখানে কি হচ্ছে, দেখো দুদিকে দুটো পাত সরে যাচ্ছে, একটা পাত এদিকে যাচ্ছে তো আর একটা পাত এদিকে যাচ্ছে। এর ফলাফল স্বরূপ এটা কি হচ্ছে, এর ফলাফল স্বরূপ এখানে শৈলশিরার সৃষ্টি হচ্ছে। আর খুব ইম্পর্টেন্ট যেটা বললাম একটুখানি আগে, যে ক্যালিফোর্নিয়ায় সান আন্দ্রিয়াস চ্যুতি যেটা দেখা যাচ্ছে, সেটা এখানে কি হচ্ছে, দেখো কোনো রকম সংঘর্ষ না করে একে অপরের পাশ দিয়ে যখন বয়ে যাচ্ছে তখন এখানে ভূমিকম্প এবং চ্যুতির সৃষ্টি হচ্ছে। ভূত্বক ধ্বংসও হয় না, সৃষ্টিও হয় না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মাথায় রাখবে। এরপর আসছি আমরা অগ্নুৎগম। অগ্নুৎগমে আমাদের কি হচ্ছে আমরা একটু দেখে নিই। চলো, অগ্নুৎগমের ফলে কি দেখা দিচ্ছে না, অগ্নুৎগমের ফলে সেকেন্ড অগ্নুৎগমের ফলে
আমাদের অন্যতম ভয়ঙ্কর সুন্দর দৃশ্য, এই মুহূর্তে পৃথিবীতে একাধিক জায়গায় অগ্নুৎপাত হচ্ছে। উত্তপ্ত গলিত পদার্থ, গ্যাসীয় বাষ্প, ছাই, ভস্ম উৎক্ষিপ্ত হচ্ছে, আগুনের স্রোতের মতো লাভা ছড়িয়ে পড়ছে আশেপাশে। আচ্ছা, এটাকেই তো আমরা বেসিক্যালি বলে থাকি যে অগ্নুৎগম। তা এই যে অগ্নুৎগম বলে থাকি, এর ফলাফল স্বরূপ কি কি হচ্ছে সেগুলো চলো আমরা পরের পেজে একটু দেখে নিই। ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র ম্যাগমা, গ্যাস, জলীয় বাষ্প, ফাটল, গহ্বরের মধ্য দিয়ে বিস্ফোরণ সহ প্রচন্ড জোরে অথবা ধীর শান্তভাবে ভূপৃষ্ঠে বেরিয়ে আসার প্রক্রিয়া হলো অগ্নুৎগম বা ভলকানিজম। আর উৎক্ষেপণের উৎসগুলো হলো আগ্নেয়গিরি। অগ্নুৎগমের সময় উৎক্ষিপ্ত পদার্থ ফাটল বা গহ্বরের চারিদিকে ছড়িয়ে পড়ে। এইভাবে বারবার অগ্নুৎপাতের সময় আগ্নেয় পদার্থ ফাটলের চারিদিকে জমা হয়ে শঙ্কু আকৃতির পর্বতের আকার ধারণ করে। সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় বলে একে সঞ্চয়জাত আগ্নেয় পর্বত বলা হয়। এর কতগুলো উদাহরণ আছে: জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, ভারতের ব্যারেন, ইন্দোনেশিয়ার ক্রাকাতুয়া এই জাতীয় পর্বত। সুতরাং আগ্নেয়গিরি হলো অগ্নুৎপাতের উৎস ও ফলাফল। তাহলে আগ্নেয়গিরি হলো কি? অগ্নুৎপাতের উৎস আর ফলাফল। জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, ভারতের ব্যারেন, ইন্দোনেশিয়ার ক্রাকাতুয়া এই জাতীয় পর্বত। সুতরাং আগ্নেয়গিরি হলো এই জাতীয় উৎস এবং ফলাফল। দেখো এখানে ছবিতে দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছি আমরা, এই জায়গাটাকে কি বলা হচ্ছে, তার কালারটা চেঞ্জ করে নিই। এই যে এই জায়গাটাকে ম্যাগমা প্রকোষ্ঠ। এখানে গলিত পদার্থ ম্যাগমা গলিত অবস্থায় রয়েছে। এরপর কি হচ্ছে, এই যে নলটা রয়েছে এখান দিয়ে ম্যাগমা কি হচ্ছে, বাইরে বেরিয়ে আসছে। এটা হলো প্রধান জ্বালামুখ, প্রধান জ্বালামুখ। আর এই যে আশেপাশে আরো কতগুলো দেখছো, এগুলো জ্বালামুখ, এবং এটা হচ্ছে গৌণ জ্বালামুখ। এগুলো গৌণ জ্বালামুখ। ওকে, এগুলো লাভা ভস্মের স্তর, এগুলো লাভা ভস্মের স্তর। চলো এ দেখো ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছে, এখানে আছে ফুজিয়ামা, এখানে আছে ক্রাকাতুয়া। চলো এবার বিশেষ কতগুলো অগ্নুৎপাত সম্পর্কে যে কথাগুলো আমাদের বলেছে সেগুলো কি কি আমরা জেনে নিই। সৃষ্টির সময় থেকেই কোটি কোটি বছর ধরে পৃথিবীতে অগ্নুৎপাত হয়ে চলেছে। একদম ঠিক কথা। উৎক্ষিপ্ত লাভা, ছাই, আগ্নেয় পদার্থ স্তরে স্তরে জমে শীতল ও কঠিন হয়ে ভূত্বকের অনেকটা অংশ গঠন করেছে। সৃষ্টির আদি লগ্নে আগ্নেয়গিরির নির্গত জলীয় বাষ্প থেকেই ঘনীভবনের মাধ্যমে সাগর মহাসাগর তৈরি হয়। বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে অগ্নুৎগমের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়ে থাকে, বর্তমানে অনুকূল অবস্থায় পৌঁছেছে। 5 সংস্থান তত্ত্ব অনুসারে অভিসারী পাতসীমানায় বিস্ফোরণ সহ অগ্নুৎগম ঘটে, আর অপসারী এবং নিরক্ষীয় পাতসীমানায় বিস্ফোরণ ছাড়াই শান্তভাবে অগ্নুৎগম ঘটতে দেখা যায়। এই শান্তভাবে যে অগ্নুৎগম ঘটতে দেখা যায় একে বলা হয় বিদার অগ্নুৎগম। এইরকম বিদার অগ্নুৎগমের ফলে সৃষ্টি হয়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা সঞ্চিত হয়ে লাভা মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি বা লাভা মালভূমির সৃষ্টি হয়। আমাদের ভারতবর্ষেরই দক্ষিণ ভাগটাতে রয়েছে দাক্ষিণাত্য মালভূমি, যাকে কিন্তু আমরা লাভা মালভূমি বলছি। অগ্নুৎপাতের ফলে বেশ কিছু ভূমিরূপ সৃষ্টি হয়। এই অগ্নুৎগম এক প্রকার ভূগাঠনিক প্রক্রিয়া। সৃষ্টির সময় থেকে পৃথিবীতে একাধিক ভূগাঠনিক প্রক্রিয়া কাজ করে চলেছে। ভূ অভ্যন্তরে হঠাৎ কোনো ভূ আলোড়নের বহিঃপ্রকাশ হলো অগ্নুৎপাত এবং ভূমিকম্প। দেখো ভূপৃষ্ঠে প্রভাব বিস্তারকারী বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। কি? অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া। তাহলে অন্তর্জাত প্রক্রিয়ায় কি আছে? একটা হবে দীর্ঘ সময়ব্যাপী অন্তর্জাত প্রক্রিয়া হবে, শক্তি ক্ষয় হবে। একটা হবে কম সময়ব্যাপী বা আকস্মিক প্রক্রিয়া। আর বহির্জাতর মধ্যে কি? বহির্জাত এগুলো কিন্তু আমরা দেখতে পাই না, এগুলো আমরা দেখতে পাই না, কিন্তু যখন আমাদের অগ্নুৎগমটা হয় তখন কোনো কোনো সময় দেখা যায়, এবং কোনো কোনো সময় যখন ভূমিকম্প হয় সেটা তো আমরা ফিল করতেই পারি। আর বহির্জাত শক্তি সবকটাই আমাদের চোখে দৃষ্টিগোচর হয়, যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ। এই কারণে এটা অন্তর্জাত শক্তি এবং এটা বহির্জাত শক্তি নামে পরিচিত। চলো এবার জেনে নেওয়া যাক যে অগ্নুৎগম কিভাবে হয়। পৃথিবীর অভ্যন্তরে অত্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে। গুরুমণ্ডলে 2000 ডিগ্রি সেন্টিগ্রেডে স্বাভাবিকভাবে শিলা গলে যাওয়ার কথা, কিন্তু
ওপরের প্রবল চাপে গলনাঙ্ক বেড়ে যায়, ফলে শিলা আংশিক গলে পিচ্ছিল হয়ে প্লাস্টিকের মতো প্রবাহিত হয়, তাই তো? প্লাস্টিকের মতোই যে প্রবাহিত হয়, বহিমণ্ডলে কোনো কোনো অংশে শিলা সম্পূর্ণ গলে যায়। এই গলিত ম্যাগমার ঘনত্ব কম হয় এবং আশপাশের অর্ধগলিত শিলার তুলনায় হালকা বলে ওপরের দিকে উঠতে শুরু করে। ম্যাগমা যত ওপরে ওঠে, চাপ এবং গলনাঙ্ক দুটোই কমে যায়। তরল ম্যাগমার জলীয় অংশ গ্যাস ও জলীয় বাষ্পে রূপান্তরিত হয়। এই বাষ্প গ্যাস মিশ্রিত প্রবল ম্যাগমার প্রবল চাপে ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল দিয়ে উৎক্ষিপ্ত হয়। ভূ অভ্যন্তরের গলিত এবং সান্দ্র পদার্থকে ম্যাগমা, আর ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তাকে লাভা বলা হয়। ওকে, এরপর দেখি কি রয়েছে। না, এটাকেও ছবিটাকে আমার ঠিক করে দেখাতে হবে। দেখি ছবিটাতে কি দিয়েছে। ও, এই যে অস্থিত পৃথিবী, এখানে দেখো খুব সুন্দরভাবে বলে দিয়েছে গুরুমণ্ডলের এই যে পরিচালন কক্ষ, কালারটা পাল্টেনি, পরিচালন কক্ষে কি দিয়েছে না, পরিচালন কক্ষে তোমার কিরকম ভাবে লাভা ওঠানামা করছে, তার ফলে আগ্নেয়গিরি সৃষ্টি, সমুদ্র সৃষ্টি, অপসারী সীমানা সৃষ্টি, এই যে পাতের সৃষ্টি, সমুদ্র খাত সৃষ্টি, তারপর ভঙ্গিল পর্বত সৃষ্টি হচ্ছে, স্থলভাগ সৃষ্টি হচ্ছে ম্যাগমার ঊর্ধ্বগমনের ফলে। এটা কত কিলোমিটার অবস্থাতে হচ্ছে? 70 কিলোমিটার থেকে 2800 কিলোমিটার পাত। এই যে কেন্দ্রমণ্ডল। ওকে, চলো এরপরে কি আছে সেটা আমরা একটু দেখে নিই। দেখি এরপরে কি আছে না, আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ রয়েছে। আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ কিরকম রয়েছে? আগ্নেয়গিরির শ্রেণীবিভাগে বলা রয়েছে যে আগ্নেয়গিরিকে কতগুলো ভাগে ভাগ করা যায়। সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি 3 ধরনের হয়ে থাকে। সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি যে 3 ধরনের হয়ে থাকে, কি না, সিসিলি দ্বীপের এটনা, লিপারি দ্বীপের স্টম্বলি, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, কিলাওয়া, আর ভারতের ব্যারেন। এই প্রত্যেকটা নাম খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভারতের। ভারতের কি রয়েছে? ভারতের ব্যারেন কিন্তু সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ। এই ধরনের আগ্নেয়গিরিগুলি থেকে সৃষ্টি হওয়ার পর অবিরামভাবে অথবা প্রায়শই অগ্নুৎপাত ঘটে চলেছে। এরাই হলো সক্রিয় আগ্নেয়গিরি। এরপর আছে জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। এই ধরনের আগ্নেয়গিরিতে একবার অগ্নুৎপাতের পর দীর্ঘকাল কি হয়েছে? নিষ্ক্রিয় রয়েছে, তাই এরা সুপ্ত আগ্নেয়গিরি। এই ধরনের আগ্নেয়গিরিগুলো কিন্তু খুবই বিপজ্জনক। কারণ কি? কারণ এই ধরনের আগ্নেয়গিরিগুলো থেকে কিন্তু হঠাৎ করে আবার কোনো একটা সময়, তোমার যে কোনো সময় হয়তো দেখা গেল কেউ বেড়াতে গেল, ওখানে সুন্দর একটা ছবি তুলতে গেল, ঠিক সেই সময় দেখা গেল আবার ওখানে কিন্তু অগ্নুৎপাত হয়ে যাবে। সক্রিয় হয়ে ইন্দোনেশিয়ার নিকট 3টি শহর ধ্বংস করে দিয়েছে। মেক্সিকোর পারকুটিন, মায়ানমারের পোপো। এই ধরনের আগ্নেয়গিরি অতি প্রাচীনকালে বিস্ফোরণ ঘটিয়েছিল, কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাতের আর সম্ভাবনা নেই। এগুলো মৃত আগ্নেয়গিরি। ভারতের ব্যারেন 1852 খ্রিস্টাব্দের পর 1991 খ্রিস্টাব্দে আবার অগ্নুৎপাত ঘটতে দেখা যায়। আচ্ছা, এখানে আগ্নেয়গিরির বিভিন্ন অবস্থানগুলো দেখানো হয়েছে। এই অবস্থান স্বরূপ এখানে বলা হয়েছে যে প্রশান্ত মহাসাগরের চারপাশে, দেখো প্রশান্ত মহাসাগর, কালারটা চেঞ্জ করে নি, দেখো প্রশান্ত মহাসাগরের যে চারপাশটা রয়েছে এখানে প্রচুর আগ্নেয়গিরি রয়েছে। তাই জন্য একে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। মেখলা কেন বলা হয়? মেখলা কথার অর্থ কোমর বন্ধনী বা বন্ধনী। এ দেখো একটা বন্ধনের আকারে এখানে বিস্তৃত রয়েছে বলে একে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। চলো এরপর আমরা চলে যাচ্ছি পরের পেজে কি আছে। খুব সহজ করে যদি অগ্নুৎগমকে আমরা বুঝি তাহলে বুঝবো একটি ছোট বড় কাচের পাত্র, ছোট জগ, কিছুটা পলিথিন, রাবার ব্যান্ড, পেন্সিল আর রং লাগবে। তারপর আমরা কি করব না, প্রথমে ছোট পাত্রে জল গরম করে কানায় কানায় ভর্তি করতে হবে। এবার ওই জলে গাঢ় কোনো রং মিশিয়ে সাবধানে পলিথিন অথবা রাবার ব্যান্ডটা দিয়ে মুখটাকে আটকে দিতে হবে। পেন্সিল দিয়ে পলিথিনের ওপরে 2-3টে ছিদ্র করতে হবে। এরপর এই ছোট পাত্রটা বড় পাত্রটার মধ্যে বসাতে হবে। বড় পাত্রটার মধ্যে জাগে করে এমন ভাবে ঠান্ডা জল ঢালতে হবে যেন ছোট পাত্রটা সম্পূর্ণ ডুবে যায়।
ছোট পাত্র থেকে গরম রঙিন জল বেরিয়ে ওপরে উঠতে থাকবে। পুরো পরীক্ষাটার কার্যকারণ ব্যাখ্যা করার চেষ্টা করো। আচ্ছা, এখানে দেখো যে আগ্নেয়গিরি থেকে যে অগ্নুৎপাতগুলো হচ্ছে, সেই অগ্নুৎপাতের কিন্তু দুই ধরনের নাম রয়েছে। একটাকে বলা হয় আহা এবং অন্যটিকে বলা হয় পাহহ। এবং পাহহ কাকে বলা হচ্ছে না, ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে যখন গাঢ় এরকমের লাভা বের হচ্ছে, তখন হাওয়াই দ্বীপপুঞ্জের স্থানীয় ভাষায় একে বলা হচ্ছে আ। তারা কোনো স্থানীয়ভাবে এটাকে নাম দিয়েছেন আ। এই লাভা খুব দ্রুত বেশি দূর প্রবাহিত হয় না। হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলি থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহুদূর প্রবাহিত হয়। হাওয়াই দ্বীপের ভাষায় একে বলা হয় পাহহ। তাহলে কি হলো, এই লাভা প্রবাহের ওপরের স্তর দ্রুত ঠান্ডা হয়ে কুচকে দড়ি পাকানোর মতো দেখতে হয়ে যায়। এবার এখানে তোমাদেরকে বলছে যে বানিয়ে ফেলো আগ্নেয়গিরি। এখানে বিভিন্ন রকমের কি কি দিয়ে তোমরা বানাবে সেটা সম্পর্কে বলছে। সেটা সম্পর্কে আমি বেশি কিছু আলোচনা করছি না, তোমরা দেখে নিতে পারো। দরকার হলে জিনিসটিকে এই যে পজ করে এই জিনিসটি কিভাবে বানাবে সেটা তোমরা বানিয়ে ফেলতে পারো। অনেকের প্রজেক্ট দেয়, অনেক সময় আগ্নেয়গিরি অগ্নুৎকম্প হচ্ছে খুব ফেভারিট একটা টপিক এবং খুব ফেভারিট প্রজেক্ট। এরপর আসছে ভূমিকম্পে দেখো এখানে সান আন্দ্রেস চ্যুতি, আমেরিকা, উত্তর আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরে যেখানে আগ্নেয় মেঘলা রয়েছে, কানাডা রয়েছে, এই অঞ্চলে এই যে মেক্সিকো, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়পাত বারবার সরে যাওয়ার ফলে এই জায়গাটায় তোমার অগ্নুৎপাত হতে পারে। এই যে সান আন্দ্রেসের চ্যুতি কতদিন ধরে ঘটেছে, কোথায় ঘটেছে, কতগুলো ঘটেছে, 1906, 1857, 1690। সান আন্দ্রেস চ্যুতিতে ঘটা তিনটি বড় বিপর্যয় বা তিনটি বড় তোমার ভূমিকম্প। এই না, সান ফ্রান্সিসকো, এদিকে রয়েছে লস এঞ্জেলাস। আচ্ছা, আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো মনোরম জলবায়ু। এই শহর পৃথিবীর বিখ্যাত, কিন্তু এই শহরে বসবাস করা বেশ ঝুঁকিপূর্ণ। কেন না, এখানে প্রশান্ত মহাসাগর, এখানে সান ফ্রান্সিসকো এবং লস এঞ্জেলাস শহর দুটো সান আন্দ্রেয়াস ফল্টের ওপরেই অবস্থিত। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে প্রায়শই কিন্তু ভূমিকম্প লেগেই থাকতে পারে। এই অঞ্চলে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় পাত উত্তরে এবং উত্তর আমেরিকার পাত দক্ষিণে পাশাপাশি অগ্রসর হচ্ছে, ফলে সংলগ্ন অঞ্চলটা ভূগাঠনিকভাবে অত্যন্ত অস্থির। প্রায়শই ভূ আলোড়ন ভূমিকম্প ঘটতে থাকে, যেমন 1906 সালের শক্তিশালী ভূমিকম্পে সান ফ্রান্সিসকো শহর প্রায় ধ্বংসই হয়ে গেছিল। পৃথিবীর প্রায় প্রতিটা পাতসীমানা অত্যন্ত ভূমিকম্প প্রবণ। এর জন্যই আগ্নেয়গিরির এবং ভূমিকম্পের কেন্দ্রে প্রায়শই এই জায়গাগুলো অবস্থিত হয়। তবে ভূআলোড়ন, পাত সংস্থান, অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক কারণ ছাড়া ভূগর্ভে গহ্বর, খনি ও সুড়ঙ্গ খনন, জলাধার নির্মাণ, ধস, বোমা বিস্ফোরণ ইত্যাদি কৃত্রিম কারণেও ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। প্রতি মুহূর্তে কি হচ্ছে, পৃথিবীর কোথাও না কোথাও কম্পিত হচ্ছে। পৃথিবীর স্থিতিস্থাপক অভ্যন্তরে কোনো শক্তি, সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হলে ভূত্বক কেঁপে ওঠে এবং আর্থকুয়েক হয়। চলো, উপকেন্দ্র, পাতের চলন, কেন্দ্র, ভূমিকম্পের তরঙ্গ। ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরের ঠিক যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস। ঠিক তাহলে কি বলছে না, যেখান থেকে ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে সেই জায়গাটাকে বলা হচ্ছে ফোকাস। অধিকাংশ, দেখো এখানে ইম্পর্টেন্ট একটা বলে দিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিলোমিটার গভীরে হয়ে থাকে। কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় সেটা হলো ভূমিকম্পের উপকেন্দ্র। অর্থাৎ যেখানে প্রথম গিয়ে ভূমিকম্পের কেন্দ্রটা লাগছে, ভূমিকম্পের উপকেন্দ্রে ফার্স্ট এসে টাচ করছে, তাকে বলা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র বা এপিসেন্টার। যেমন পুকুরের মাঝে যদি ঢিল ছোড়া হয়, ঢেউগুলো যেমন বাইরের দিকে ছড়িয়ে পড়তে পারে, তেমনি ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কেন্দ্র উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে। এই তরঙ্গগুলোকে বলা হয় ভূমিকম্পের তরঙ্গ বা সিসমিক ওয়েভ। ভূমিকম্প তরঙ্গ 3 ধরনের হয়। কি কি? প্রাথমিক, দ্বিতীয় পর্যায়। প্রাইমারি ওয়েভ, পি তরঙ্গ, সব থেকে দ্রুত 6 কিলোমিটার পার সেকেন্ড। এই তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথম এসে পৌঁছায়। কঠিন, তরল, গ্যাসীয় সমস্ত রকম পদার্থের মধ্য দিয়ে সংকোচন এবং প্রসারণ প্রক্রিয়ায় এই তরঙ্গ প্রবাহিত হতে পারে। সেকেন্ড আসছে কি? দ্বিতীয় পর্যায়ে সেকেন্ডারি ওয়েভ বা এস ওয়েভ।
পি তরঙ্গের পরে এই তরঙ্গ 3 থেকে 5 কিলোমিটার পার সেকেন্ডে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। বস্তুকণার ওপর নিচে ওঠানামার মাধ্যমে পরিবাহিত হয়। এই তরঙ্গ তরল গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না, শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এর আগের দিনও এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করেছি, তাও একবার বলে দিচ্ছি যে পি তরঙ্গ কিন্তু সর্বপ্রথম এসে পৌঁছয় ভূপৃষ্ঠে, তারপর এস তরঙ্গ, এবং এস তরঙ্গ শুধুমাত্র কঠিন তরঙ্গের মধ্যে দিয়ে, কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এর কিন্তু পি তরঙ্গের কিন্তু তোমার তরঙ্গ দৈর্ঘ্য 3 থেকে 5 কিলোমিটার পার সেকেন্ড। উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর 2 ধরনের পৃষ্ঠ তরঙ্গ, লেভেল ওয়েভ এল তরঙ্গ ছড়িয়ে পড়ে 3 থেকে 4 কিলোমিটার, লাভ তরঙ্গ বা লাভ ওয়েভ এবং র্যালে তরঙ্গ বা র্যালে ওয়েভ। এই পৃষ্ঠ তরঙ্গগুলোর কারণেই বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ভূমিকম্পে তরঙ্গগুলোর প্রতিফলন এবং প্রতিসরণ সমীক্ষা করেই ভূ অভ্যন্তরের গঠন বিন্যাস সম্পর্কে জানা যায়। প্রাথমিক তরঙ্গ, দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ, তরঙ্গের অভিমুখ, লাভ তরঙ্গ এবং র্যালে তরঙ্গ। চলো, ভূমিকম্পের পরিমাপ। ভূমিকম্প সিসমোগ্রাফ বা ভূকম্পলিক যন্ত্রে ব্যবহার করা হয়। এখান থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বেরিয়ে আসছে, ভূমিকম্প তাহলে কি ধরনের যন্ত্রে, কোন যন্ত্রে মাপা হয়? সিসমোগ্রাফ যন্ত্রে। পৃথিবীর বিভিন্ন স্থানে প্রচুর ভূমিকম্প পরিমাপ কেন্দ্র আছে। কোনো ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই একাধিক সিসমোগ্রাফের তথ্য তুলনা করে ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্রের অবস্থান, স্থায়িত্ব, তীব্রতা এই সবই নির্ভুলভাবে বলে দেওয়া যায়। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি এবং তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে। চার্লস রিক্টার উদ্ভাবিত এই স্কেলের সূচক মাত্রা 0 থেকে 10। প্রতিটি মাত্রার ভূমিকম্প তার আগের চেয়ে 10 গুণ বেশি। এই জায়গাটা কিন্তু মনে রাখবে। যদি কি বলবো, চার্লসের রিক্টার স্কেলের মাত্রাটা হচ্ছে, ধরে নাও, কালি দিয়ে দেখাচ্ছি, দেখো এইটা রিক্টার স্কেল, এইভাবে যে দাগটা টানা থাকে ওদের, এইটার থেকে এইটাতে গেলে, ধরো এখান থেকে যদি রিক্টার স্কেলের মাত্রা এইটা যায়, তার মানে এটা যদি 10 থাকে, পরেরটায় 10 × 10, অর্থাৎ ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু এখানে 100 গুণ বেড়ে যাবে। বোঝা গেছে? 100 গুণ বেড়ে যাবে। রিক্টার স্কেলে 6-এর বেশি, চলো জায়গাটা একটু পরিষ্কার করে দিই। রিক্টার স্কেলে 6-এর বেশি মাত্রার ভূমিকম্পে বিরাট ক্ষয়ক্ষতি হয়। তাহলে 6-এর বেশি মাত্রার ভূমিকম্পে কি হয়? বিরাট ক্ষয়ক্ষতি হয়। 1960 সালে চিলির ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 8.5। এবার আমরা দেখে নিই আমাদের ভারতবর্ষে কি হয়েছিল। ভারতবর্ষে 2004 সালে বিশাল বড় সুমাত্রায় যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তার ফলাফল কিন্তু ভারতবর্ষেও পড়েছিল। এবং ওখানে অনেক দিনের অনেক রকমের তোমার দিয়েছে, চীনে কবে হয়েছিল, কবে কোথায় হয়েছিল, তার মধ্যে আমাদের ভারতবর্ষে কবে হয়েছিল সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে রয়েছে। ভারতবর্ষে এই যে সুমাত্রায় 2004 সালের সুনামিটাতে সব থেকে বিধ্বংসী হয়েছিল এবং বিরাট অঞ্চল জুড়ে হয়েছিল, এবং এর ক্ষয়ক্ষতির পরিমাণটাও কিন্তু অনেক বেশি হয়েছিল। এই যে সব সিসমোগ্রাফের মূল গঠন এক, শক্ত ফ্রেম থেকে স্প্রিং এর সাহায্যে ভারী ওজন ঝোলানো থাকে, এর সাথে পেন আটকানো থাকে, সিসমোগ্রাফ। ওকে, একদিকে বেলনের গায়ে কাগজের রোল চড়ানো থাকে। ভূমিকম্পের সময় ওজনের সঙ্গে ঝোলানো পেন কাঁপতে থাকে। এই যে দেখো, পেনটা কাঁপতে থাকে। পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ, এই যে তরঙ্গগুলো আটকানো কাগজের গায়ে আঁকাবাঁকা ঢেউয়ের মতো পড়ে, একে সিসমোগ্রাম বলে। ভূমিকম্প প্রবণ অঞ্চল, অভিসারী, অপসারী, নিরপেক্ষ সমস্ত ধরনের পাত সীমানায় ভূমিকম্প হলে অভিসারী পাত সীমানায় তীব্র ভূমিকম্প হয়ে থাকে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিমজ্জিত পাত সীমানায়, হিমালয় আল্পস পার্বত্য অঞ্চলের অভিসারী সংঘর্ষ সীমানায় প্রায়শই ভূমিকম্প হয়। পৃথিবীর সমস্ত নবীন ভঙ্গিল পর্বত অঞ্চল ভূমিকম্প প্রবণ। এবার এই যে একটুখানি আগে এটা আমি আলোচনা করেছি, তাও বলে দিচ্ছি। চলো,
কোথায় কি রয়েছে দেখো, ভূমিকম্প বলয়টা দেখা যাচ্ছে এই কালারে, এই যে প্রশান্ত মহাসাগরীয় রয়েছে এই অঞ্চলটা জুড়ে। চ্যুতি কোথায় দেখা যাচ্ছে? আগ্নেয়গিরি। দেখো যে কালো কালো ডটগুলো দিয়ে দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব আগ্নেয়গিরি। আচ্ছা চলো পরের পেজে কি আছে দেখি। মানচিত্রে প্রধান আগ্নেয়গিরি এবং ভূমিকম্প বলয়গুলো ভালো করে লক্ষ্য করো। পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে। এজন্য প্রশান্ত মহাসাগরকে কি বলা হচ্ছে? দুদিকের উপকূলে, এর আগেই তোমাদেরকে বলে দিচ্ছি, প্রশান্ত মহাসাগরের দুদিকের উপকূলের আগ্নেয়গিরি বলয়কে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় বা প্যাসিফিক রিং অফ ফায়ার বলা হচ্ছে। দেখো এই যে এখানে কি কি জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকেও আলোচনা করা হচ্ছে। পারিকুটিন রয়েছে, মাউন্ট সেন্ট হেলেন্স রয়েছে, মাউন্ট ফুজি রয়েছে, মাউন্ট পিনাটুবা রয়েছে। ঠিক আছে, এটা হলো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়। হয়তো তোমাদেরকে এই জায়গার থেকে যে কোনো একটা নাম তুলে বলে দিল এটা কোন মহাসাগরীয় অঞ্চলে বা কোন হ্যাঁ এটা প্রশান্ত মহাসাগরীয় অগ্নিয় বলয়ের অংশ কিনা বিশ্লেষণ করো বা বলো, এমসিকিউ দিয়ে দিল, এরকম বলতেই পারে। এটাকে ওই যে কি বলেছে এখানে, প্যাসিফিক রিং অফ ফায়ার বা প্রশান্ত মহাসাগরীয় বলয় বলা হচ্ছে। পৃথিবীর 70% ভূমিকম্প এই বলয়েই হয়। যেমন এই বলয়ে আরো কিছু বলেছে, বলয়ের প্রধান আগ্নেয়গিরিগুলি মানচিত্রে শনাক্ত করে জাপানের ফুজিয়ামা, পিনাটুবা ফিলিপাইন্স, ক্রাকাতোয়া ইন্দোনেশিয়া, সেন্ট হেলেন্স আমেরিকা যুক্তরাষ্ট্র, পোপোকেটিপেটল মেক্সিকো, কোটোপ্যাক্সি ইকুয়েটর নামেও পরিচিত। মেক্সিকো থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরে, ভূমধ্যসাগর, আল্পস, ককেসাস, হিমালয় হয়ে বিস্তৃত মধ্য পৃথিবীর পার্বত্য বলয়, মধ্য মহাদেশীয় বলয়ে পৃথিবীর 20% ভূমিকম্প ঘটে। ইতালির ভিসুভিয়াস, সিসিলি, স্ট্রোমলি, এটনা প্রভৃতি আগ্নেয়গিরি এই বলয়ের অন্তর্গত। এবার আমরা জেনে নিই আমাদের দেশ কতটা ভূমিকম্প প্রবণ, যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যে আমাদের দেশ এই ভারতবর্ষটা কতটা ভূমিকম্প প্রবণ হতে পারে। ভারতের 3 ভাগের 2 ভাগ অঞ্চলই ভূমিকম্প প্রবণ অঞ্চল। ভূমিকম্প প্রবণতার বিচারে ভারতকে 5টি অঞ্চলে ভাগ করা যায়। ভারতের ভূমিকম্প বলয় অঞ্চলগুলো কি কি খুব সুন্দরভাবে মনে রাখবে। হিমালয় পার্বত্য অঞ্চল, গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকায় বিস্তৃত। তবে শেষ 50 বছরে দাক্ষিণাত্য মালভূমিতেও কিন্তু ভূমিকম্পের ঘটনা ঘটেছে। শ্রেণীকক্ষে 5টা ভূমিকম্প অঞ্চল পর্যবেক্ষণ করো, ভারতের মানচিত্রে মিলিয়ে দেখো কোন অঞ্চলে কোন কোন বড় শহর এবং বিখ্যাত স্থান রয়েছে, তুমি যেখানে বাস করো সেটাও ভূমিকম্প প্রবণ কিনা। দেখো এখানে দিয়ে দিয়েছে কোনটা কিরকম ভূমিকম্প প্রবণ, কোনটা অতি কম, কোনটা মাঝারি, কোনটা যথেষ্ট ঝুঁকি এবং কোনটা অতীব ঝুঁকি। এই যে আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলের এই অঞ্চলগুলো, এই যে আমাদের 7 সিস্টারের অঞ্চলগুলো, তারপরে এই ভূজল এলাকা, তারপরে তোমার এই যে কাশ্মীর এলাকা, এগুলো এগুলো কিন্তু খুবই ভূমিকম্প প্রবণ অঞ্চলে আমরা বসবাস করি। আচ্ছা চলো আর একটু দেখে নিই আর কি কি রয়েছে। আর যদিও বেশি একটা নেই তাও দেখি কি আছে। অগ্নুৎকম্প, ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয়, মানুষের জীবন। অগ্নুৎকম্প এবং ভূমিকম্প দুটোই আভ্যন্তরীণ শক্তির আকস্মিক বহিঃপ্রকার। এর ফলে একদিকে যেমন পৃথিবীর ভূপ্রকৃতি জলবায়ুর বড় ধরনের পরিবর্তন হতে পারে, সম্পত্তি ধ্বংস হয়ে বিপর্যয়ও ঘটাতে পারে। আবার পৃথিবীর অনেক আগ্নেয়গিরি সংলগ্ন অঞ্চল অত্যন্ত জনবহুল। যেমন আগ্নেয় ভস্ম লাভা থেকে উর্বর মাটি সৃষ্টি হয়, যা কৃষিকাজের জন্য খুবই উপকারী। যেমন ভারতের কি আছে, দাক্ষিণাত্য মালভূমি, কৃষ্ণ মৃত্তিকা রয়েছে, সেখানে ব্ল্যাক সয়েল বলা হয়। আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে উষ্ণ প্রস্রবণ গাইজার থেকে অনেক সময় মূল্যবান রত্ন খনিজ পাওয়া যায়, যেমন দক্ষিণ আফ্রিকার কিম্বারলির ক্ষীরের খনি অঞ্চল। এরপর শক্তিশালী ভূমিকম্প কবে কোথায় হয়েছে সেটা একটা পেপার কাটিং করে তোমাদের দিয়ে দিয়েছে। অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের মতো ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর কোনো সুযোগ থাকে না। তাই আকস্মিক ভূমিকম্পে ঘরবাড়ি ভেঙে চাপা পড়ে প্রচুর প্রাণহানি হয়। ঘরবাড়ি ভেঙে চাপা পড়ে যেমন প্রাণহানি হয়, বড় বড় ধস ফাটল তৈরি হয়, পরিবহন এবং যোগাযোগের ব্যবস্থাও নষ্ট হয়ে যায়। বড় জলাধারের চাপেও ভূমিকম্প হলে, যেমনটার উদাহরণস্বরূপ বারবার আসে যে মহারাষ্ট্রের কয়না জলাধার ভেঙে জলাধার থেকে জল বেরিয়ে গিয়ে হঠাৎ সংলগ্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে।
সমুদ্র তলদেশ বা উপকূল অঞ্চলে ভূমিকম্পের ফলে ঢেউয়ের উচ্চতা বেড়ে প্রবল শক্তিতে উপকূল অঞ্চলে আছড়ে পড়ে সুনামি। এর ফলে বহু জীবনহানি এবং ক্ষয়ক্ষতি হয়। পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন, ভূমিকম্প প্রবণ অঞ্চলে বহুতল, রাস্তাঘাট, বাঁধ, জলাধার নির্মাণ, অবৈধ খনি। তো চলো কোথায় শেষ করেছিলাম আমরা দেখি। সমুদ্র তলদেশে বা উপকূল অঞ্চলে ভূমিকম্পের ফলে ঢেউয়ের উচ্চতা বেড়ে প্রবল শক্তিতে উপকূল অঞ্চলে ঢেউ আছড়ে পড়ে। এর ফলে বহু জীবনহানি এবং ক্ষয়ক্ষতি হয়ে থাকে। পৃথিবীব্যাপী জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়ন, ভূমিকম্প অঞ্চলে বহুতল, রাস্তাঘাট, বাঁধ, জলাধার নির্মাণ, অবৈধ খনি সবই এর সম্ভাব্য বিপর্যয়ের প্রবণতাকে বাড়িয়ে তুলেছে। এবার এই যে বিপর্যয়ের প্রবণতাকে বাড়িয়ে তুলেছে, এর ফলাফলস্বরূপ ভূমিকম্পের ফলে কখনো কখনো উপকূল অঞ্চলে ভূভাগ নিমজ্জিত হয়ে প্রাকৃতিক বন্দর তৈরি হয়, বহু আন্তঃসাগরীয় এলাকায় ভেসে ওঠে নতুন ভূভাগ তৈরি হয়। সম্প্রতি করাচির কাছে জেগে ওঠা কাদার দ্বীপ, সম্প্রতি কি হয়েছে না করাচির কাছে একটি কাদার দ্বীপ জেগে উঠেছে। 26শে ডিসেম্বর 2004 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে ভারত মহাসাগরের নিচে রিক্টার স্কেলে 8.9 মাত্রার ভূমিকম্প এবং ভয়ঙ্কর জলোচ্ছ্বাসে সুনামি ভারতসহ দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা দেশে বহু ক্ষয়ক্ষতি এবং প্রায় 3 লাখ মানুষের প্রাণহানি হয়েছিল। এ দেখো 26শে নভেম্বর 2004 সালে ভারত, বাংলাদেশ, এশিয়া, মায়ানমার, থাইল্যান্ড, ফুকেট এই সমস্ত জায়গাগুলো ভীষণ পরিমাণে ক্ষয়ক্ষতির আন্ডারে পড়েছিল। এর জন্য কি কোনো পূর্বাভাস বা প্রয়োজনীয় পরিকল্পনা পাওয়া যায় না? ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেওয়া যায় না, কিন্তু কিছু সতর্কতামূলক ব্যবস্থা এবং পরিকল্পনা প্রচুর জীবনহানি আটকাতে পারে। যেমন ভূকম্প প্রতিরোধী নির্মাণ, আপৎকালীন প্রস্তুতি, বিপর্যয় ব্যবস্থাপনা। এই সমস্ত জিনিসগুলো যদি থাকে তাহলে কিন্তু অনেক কিছুই কমাতে পারে। অনেক সময় আমাদের নিজস্ব পর্যবেক্ষণ, পরিবেশের আকস্মিক পরিবর্তন, জীবজন্তুদের অস্বাভাবিক আচরণ ভূমিকম্প সম্পর্কে আগাম বার্তা দিতে পারে। বিপর্যয় ব্যবস্থাপনা, বাড়ির ঝুঁকিপূর্ণ বিষয়গুলো চিহ্নিতকরণ, দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা, জরুরিকালীন জিনিসপত্র গুছিয়ে রাখা ইত্যাদি। বাড়ির দুর্বল স্থান মেরামত করা, ভূমিকম্প চলাকালীন কোনো শক্ত আসবাবের তলায় আশ্রয় নেওয়া, কম্পন থেমে গেলে আঘাত, ক্ষয়ক্ষতির অনুসন্ধান, বিপর্যয় ব্যবস্থাপনার পরিকল্পনার অনুসরণ করে। দেখো এই যে দেখা যাচ্ছে খুব সুন্দর মতো এই যে ভূমিকম্পের ফেটে গেছে এই অঞ্চলগুলো, এর ফলাফলস্বরূপ কি হয়েছে না জায়গাগুলোতে কিন্তু চলাচল করা অসম্ভব হয়ে পড়ে, মানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু নষ্ট হয়ে গেছে। তার ফলে দেখো সাথে সাথে NDRF এর টিম নেমে গেছে এই জিনিসগুলোকে ঠিক করতে। মনে করো এই মুহূর্তে হঠাৎ ভূমিকম্প শুরু হলো, এরকম পরিস্থিতিতে তুমি প্রথমেই কি করবে? যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে কোনো খোলা জায়গায় যাবে। এরপর কি করবে? যদি খোলা জায়গায় বেরিয়ে যাওয়া সম্ভব না হয় তবে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়বে। ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ি, ঝুল বারান্দা, সিঁড়ি, লিফট ব্যবহার করে এগিয়ে চলবে। বাড়ি থেকে বেরোবার আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে বেরোবে। তাহলে এই ছিল আজকের আমাদের টপিক, এই পর্যন্তই। পরবর্তী যে টপিকে রয়েছে দেখো পরবর্তীতে রয়েছে শিলা সম্পর্কে আমরা নেক্সট দিন পড়বো। ওকে, টাটা।